বিজেপির এসব অভ্যাস আছে, যাদের বিরুদ্ধে সিবিআই বলে, ইডি বলে, বিভিন্ন অভিযোগ করে, তাদেরকেই দলে নেওয়ার জন্য বিজেপি চাপ দেয়, ওত পেতে থাকে। শুভেন্দু অধিকারী তার সবচেয়ে বড় উদাহরণ। কিন্তু পরেশ অধিকারীর বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য নেই। আমার মনে হয় এটা পরেশবাবু নিজেই কিছু বলে দেবেন। বিজেপি তো ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেছিল, এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয়সেন আগামীকাল শুনানি। দেখুন, এটা পরিষ্কার একটা জিনিস বুঝতে হবে যে এই যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা, এটা সাধারণভাবে একটা জনবহুল জায়গা, যানজট, নিত্যযাত্রীদের ভোগান্তি, ফলে সাধারণভাবে এই জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো। কিন্তু তৃণমূল কেন করে তার একটা ঐতিহাসিক মাহাত্ম্য আছে। কারণ 1993 সালের 21শে জুলাই যেভাবে বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন যুব কংগ্রেসের 13 জন সৈনিককে গুলি করে মেরেছিল, এই ধর্মতলা চত্বরে মৃতদেহ পড়েছিল, এই ধর্মতলা চত্বর রক্তাক্ত হয়েছিল, এই ধর্মতলা চত্বর শহীদের আর্তনাদে প্রতিধ্বনিত হয়েছিল গোটা এলাকা। সেই কারণে এই স্থান মাহাত্ম্যের কারণে বছরে একটি দিন তৃণমূল কংগ্রেস ওই জায়গায় সভা করে। এর মানে এই নয় যে ওটা সভা করার জায়গা, বা এই স্থান মাহাত্ম্যের সঙ্গে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের যে স্রোত, তৎকালীন যুব কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এর সঙ্গে তো অন্য কোনো দলের সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের উপর গুলি চলেছে, ওইখানে মারা গেছেন, ওখানে রক্ত পড়েছিল, এই কারণে ওইখানে শহীদ তর্পণ হয়। এখন গাজোয়ারি করে যদি বাকিরা সেইখানে সভা করতে চায়, এটা আইনের একটা পার্ট, আইনে কোর্টের ভাষা একরকম হবে, কিন্তু এটা গাজোয়ারি করে একটা ঐতিহাসিক স্থান মাহাত্ম্যকে বিকৃত করে একটা জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়। পুরুলিয়াতে সাধুদের উপর মারধরের ঘটনাটা ঘিরে রাখতে ভিএইচপি কলকাতা শহরে মিছিলের সিদ্ধান্ত নিয়েছে, তাতে যোগ দিচ্ছে বিজেপি। এটা অত্যন্ত কুৎসামূলক কাজ। তার কারণ হচ্ছে পুরুলিয়ায় সাধুদের কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি মিটে গেছে এবং সাধুরা বলেছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে, সাহায্য করেছে। কি হয়েছিল? এত সাধু তো এসছেন, কোথাও কোনো প্রবলেম হয়েছে? এত সাধু গঙ্গাসাগর মেলা উপলক্ষে অন্য রাজ্য থেকে বাংলা এসছেন, কোথাও কোনো সমস্যা হয়েছে? হয়নি তো। ওইখানে হঠাৎ রটে গেছিল 3 জন সাধু 3টি মেয়েকে অপহরণের চেষ্টা করেছেন। পরবর্তীকালে পুলিশ জানিয়েছে ওটা একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কমিউনিকেশনের প্রবলেম, ভাষাগত সমস্যা হয়েছিল। তার থেকে স্থানীয় লোক খানিকটা ক্ষিপ্ত হয়ে যান। পুলিশ সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে যায়, সাধুদের উদ্ধার করে, থানায় নিয়ে যায়, কেস কাউন্টার কেস হয় এবং সাধুরাও বিষয়টা বুঝে বলে দেন এর মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই এবং পুলিশ আমাদের সাহায্য করেছে। এরপর এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা থাকতে পারে? আর যদি আলোচনাই থাকবে তাহলে মনে রাখা উচিত, যদি এই নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ তারা যদি রাজনীতি করতে চায়, তাহলে মনে রাখো 1982 সালের 30শে এপ্রিল বামফ্রন্ট জমানা ছিল, তখন এই ছেলে ধরা রব তুলে দক্ষিণ কলকাতায় বিজন সেতুর উপর 17 জন আনন্দমার্গ সন্ন্যাসী গেরুয়াধারী এবং 2 জন সন্ন্যাসিনীকে খুন করেছিল প্রকাশ্য দিবালোকে সিপিএম। তৃণমূল জমানায় এসব কিছু হয় না, পুলিশ উদ্ধার করে আনে, আইনের শাসন আছে। আর ভিএইচপি যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে আশারামজি বাপু, রাম রহিম, এদের নিয়ে বিজেপি নেতাদের মাতামাতি, তারপরে তাদের ডেরা থেকে কি কি বেরিয়েছিল সেগুলো কি ভুলে গেল ভারতীয় জনতা পার্টি? বাংলার মাটি সব ধর্মকে সম্মান করে। এত বড় সাগর মেলা হলো, এত বড় গঙ্গাসাগর, 1 কোটি মানুষের বেশি এখানে পুণ্যার্থী এসছেন, অন্য রাজ্য থেকে এত সাধু সন্ন্যাসীরা এসছেন, তারা সুব্যবস্থা দেখেছেন, সাদর আপ্যায়ন পেয়েছেন। বাকিটা সস্তা রাজনীতি, ধর্মের রাজনীতি।
নিম্ন আদালত নুসরত জাহানকে ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে হাজিরার নির্দেশ দিয়েছিল। তাকে চ্যালেঞ্জ করে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরত জাহান। জজ কোর্ট বলেছে হাজিরা দিতেই হবে নিম্ন আদালতে, এর মধ্যে দোষের কিছু না। এটা আইনি বিষয় এবং ওনার ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে এই মুহূর্তে এটা আইনের একটা প্রসেস, ফলে এ নিয়ে কোনো মন্তব্য করব না। ওনারা নতুন করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু 11 জন পেরিয়ে যাওয়ার পরে শাহজাহান এখনো অ্যারেস্ট হলো না। দেখুন, পুলিশ প্রশাসন যা করার করছেন, আর শুধু রাজ্য পুলিশকে বলা হচ্ছে কেন? এখন তো সিবিআই খুঁজছে, ইডি খুঁজছে, বিএসএফ এর আওতাভুক্ত এরিয়া বিএসএফ খুঁজছে, আইবি সেন্ট্রাল আইবি খুঁজছে। তাহলে শুধু রাজ্য পুলিশ পাচ্ছে না, এই কথাটা আসছে কোথার থেকে? একটা তদন্ত চলছে, কোনো ব্যক্তিকে খোঁজা হচ্ছে। যেমন বিজেপির বন্ধুরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশের ব্যাংক থেকে তছরূপ করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের যেমন খুঁজে দেশে আনতে পারছে না নরেন্দ্র মোদী। যখন সিপিএমের তপন শুকুররা গণহত্যাকাণ্ডের পর পালিয়ে বেড়াচ্ছিল, সিপিএম খুঁজে পায়নি, পরবর্তীকালে একটি অ্যাম্বুলেন্স থেকে গ্রেফতার হয়েছিল তপন শুকুর। ফলে তদন্ত চলছে। এবার পুলিশ প্রশাসন সার্বিকভাবে চেষ্টা করছে, সেন্ট্রাল এজেন্সি তারা তো সব জানে, তারা তো সাত সকালবেলা যাত্রার বাড়ি গিয়ে হাজির হয়, তো তারাও তো খুঁজছে। বিরোধীরা অভিযোগ করছে শাসক দল সব জানে কোথায় শাহজাহান আছে। তাহলে তো সবার আগে শুভেন্দু অধিকারী জানেন, কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গেই তো শাহজাহানের ছবি জল করছে, প্রচার দেখা গেছে। তো সাধারণ যার সঙ্গে এত ঘনিষ্ঠতা শাহজাহানের সঙ্গে, আমরা তো অভিযোগ শুনছি যে শুভেন্দুরা শাহজাহানকে বিজেপিতে যোগ দেওয়ার চাপ দিয়েছিলেন, শাহজাহান রাজি হননি, সেই কারণে তাকে ট্র্যাপে ফেলে এই ধরনের কাজ করা হয়েছে, এই অভিযোগও এসছে। এখন একতরফা আমরা কিছু অভিযোগ শুনছি, যতক্ষণ না শাহজাহান বা তার তরফ থেকে তার উল্টো বক্তব্যগুলো শোনা যাচ্ছে, ততক্ষণ এই ঠিক ভুল কে বিচার করবে? শাহজাহান ধরা না পড়লে আরো 4 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশের কাজ করছে, আইনের পথে চলছে। অখিলগিরি আর সরেশ নাই তাদের ছবি একই মঞ্চে তাদের ছবি ভাইরাল হয়েছে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। আপনারা সুবল মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন, এক্ষেত্রে কি হবে? সুবল মান্নার বিরুদ্ধে কিন্তু কোনো একটা জায়গায় দেখা হয়েছে বা সুবলবাবু প্রণাম করেছেন, এর জন্য দলের কেউ কিছু মনে করেনি। সুবলবাবু তারপর যেভাবে বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ শিশির অধিকারীর ভজনা করেছেন, সেইটা নিয়ে দলের কর্মীদের আঘাত লেগেছিল, আবেগে। সুতরাং কোনো সামাজিক অনুষ্ঠানে, অরাজনৈতিক অনুষ্ঠানে যদি বিভিন্ন দলের একাধিক ব্যক্তির দেখা হয়ে যায়, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। এই দেখা হওয়াটার মধ্যে কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। এত অনুষ্ঠান থাকে, এত আমন্ত্রণ থাকে, দেখতে হবে যে সেখানে পরস্পরকে ভজনা করা হচ্ছে কিনা, যে তিনি আমার নেতা, তিনি আমার গুরুদেব, তিনি আমার পথ প্রদর্শক, এ ধরনের কোনো অঞ্জলি দেওয়া হচ্ছে কিনা। যদি অঞ্জলি না দেওয়া হয়ে থাকে, তাহলে বিতর্ক কিসের? উর্দু আর হিন্দিকে WBCS এর মাধ্যম হিসেবে কেন স্থান দেওয়া হবে, এটা নিয়ে প্রশ্ন তুলল বাংলা পক্ষের মতো সংগঠন। দেখুন, বাংলা পক্ষ বাংলা ভাষা বাঙালিয়ানা নিয়ে তারা কাজ করেন, তাদের নিশ্চিতভাবে কোনো প্রশ্ন তোলার পেছনে কোনো যুক্তি নিশ্চিতভাবে আছে, কিন্তু প্রশাসনিক দিক থেকে সকলের স্বার্থে যেটা করেছেন সেটা সরকারি সিদ্ধান্ত। যারা বিজেপির মুখপাত্র বা সোশ্যাল মিডিয়া যারা সামলান, তাদের জন্য আলাদা ওয়ার্কশপের আয়োজন করা হচ্ছে আজকে থেকে। এই যে পলিশ সেন্ট্রাল গভর্নমেন্ট কি করছে তার ধারাবাহিক প্রচারের যে জায়গা, তৃণমূলে তো আইটি সেল সোশ্যাল মিডিয়া করা হয়েছে। আপনারাও কি কোনো প্রশিক্ষণের দিকে বা কোন বিষয় নিয়ে প্রচার করতে হবে লোকসভায়, এমন কিছু গাইডলাইন করবেন? আমাদের প্রথম কথা, এই যোগাযোগটা, এই কমিউনিকেশনটা নিত্যদিন চলে। সর্বক্ষণ তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা নেতৃত্ব এবং পরস্পরের সঙ্গে কমিউনিকেট করেন। কোনো ঘটনা ঘটলে কোন সুরে কথা বলা হবে, কোনো ঘটনা ঘটলে তার বিস্তারিত তথ্য সংগ্রহ, তার ব্যাকগ্রাউন্ড, তার এক ধরনের ঘটনা আর কোথায় কোথায় কবে কি ঘটেছে, এই যে গবেষণামূলক কাজগুলো, এগুলো তৃণমূল কংগ্রেসে অহরহ হতে থাকে। যে দলটা
তাদের ধর্ম এবং ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদ ছাড়া অন্য কোনো যুক্তিই নেই। যারা তৃণমূল কংগ্রেসের যারা বক্তা মুখপাত্র তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত। সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং কেন্দ্রের বঞ্চনা এগুলো তাদের ঠোঁটের ডগায় থাকে। কোথায় থাকে? ঠোঁটের ডগায়। কিন্তু বিজেপির মুখপাত্রদের উন্নয়ন নিয়ে তো কিছু নেই, ফলে তাদেরকে তো শেখাতে হবে। তাদের তো ভেতর থেকে উন্নয়নের ব্যাপারটা আসবেই না। তারা কি কাজ করছে সেইগুলো, কেন্দ্রীয় সরকার কি কাজ করছে তারা তো জানেই না। তারা এইটুকু জানেন যে কেন্দ্রীয় সরকার শুধু বলে দিয়েছে ধর্মের নামে বিষ ছড়াও, মানুষকে ভেদাভেদের রাস্তায় নিয়ে যাও। তাই জন্য তাদেরকে সব লিস্টপত্র দিয়ে শেখাতে হয়। বলছি, গত সপ্তাহে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বেশ কিছু মুখপাত্র পরিবর্তন হতে পারে বা নতুন কিছু আসতে পারে মুখ, এরকম কিছু আলোচনা চলছে? আমি কাগজে দেখেছিলাম, আমি তো ওই বৈঠকে ছিলাম না, ফলে আমি টিভিতে দেখেছি, কাগজে পড়েছি, এর বেশি আমার কাছে কিছু জানা নেই। নতুন করে মুখপাত্র যোগ হতে পারে সংখ্যা? এটা তো সম্পূর্ণ দলের বিষয়। দল সিদ্ধান্ত নেবেন কারা মুখপাত্র থাকবে, কারা মুখপাত্র হয়ে আসবেন, কোনো রদবদল দরকার হবে কি হবে না। দল সাংগঠনিকভাবে যেটা করবেন সেটাই শেষ কথা। বলছে যে মেম্বারশিপ তারা চালিয়েই যাবে। এর আগেও দেখা গিয়েছিল যে মিস কল মেম্বারশিপ ওনাদের কাছে ছিল, এবং গতকাল থেকে সেটা মানে ড্রিভেন যেটা চালু করেছেন সেখানে বলছে নাকি প্রচুর লোকজন তাতে তারা যোগদানে করছেন। এবং মিসড কলের মেম্বারশিপ হচ্ছে পাগলের কারখানা। কোনো দলের ন্যায় নীতি কর্মসূচি উন্নয়ন সেগুলোর সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। মিসড কল দিয়ে মেম্বারশিপ, এসব পাগলের কারখানা। এভাবে হয়? মিসড কল দিয়ে কোনো দলের সদস্য, মিসড কল দিয়ে কোনো দলের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে ওঠা, এটা কি সম্ভব? এটা হয়? ফলে এরা ক্রমশ যত পিছিয়ে পড়ছেন তত বেশি এইসব মিসড কল অমুক তমুক এইসবের দিকে যাচ্ছেন। বলছি যে শুভেন্দু অধিকারী মুখ্য সচিবের কাছে অভিযোগ করেছে যে জেলায় জেলায় প্রধানমন্ত্রী কেন্দ্রের যে উজ্জ্বলা যোজনা গ্যাস, সেটা নাকি আবেদনপত্র নিতে দেওয়া হচ্ছে না। ডিএমরা নাকি মৌখিকভাবে বলছে নিলে পরে পরিণতি ভালো। আয়ুষ্মান ভারত নিয়েও এসব মানে ভিত্তিহীন, আসলে ওদের আত্মঘাতী প্রকল্প এগুলো। এই যে উজালা একবার একজনকে দিয়ে দিলেন, তারপরে ওই দাম দিয়ে সেই গ্যাসটা কিভাবে কিনবেন সাধারণ মানুষ? ফলে এরকম বহু রাজ্যে বহু ঘটনা ঘটেছে যে দেখা গেছে প্রথমবার নয় একবার হয়ে গেছে, তারপরে আর উজালার গ্যাসের টাকা নেই, ফলে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই যে আয়ুষ্মান ভারত বড় বড় কথা বলছে, আয়ুষ্মান ভারত কারা কারা পাবে না সেই কন্ডিশনগুলো একটু বড় করে ওদের প্রচার করতে বলুন না। বাড়িতে স্মার্টফোন থাকলে আয়ুষ্মান ভারত পাবে না, বাড়িতে টু হুইলার থাকলে আয়ুষ্মান ভারত পাবে না। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের মধ্যে এমন অনেক কিছু জিনিস চলে আসছে যেগুলি আয়ুষ্মান ভারত পাওয়া যাবে না। সেখানে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী সকলে পেতে পারে, তো ফলে মানুষ আয়ুষ্মান ভারতে আদৌ আগ্রহ দেখাচ্ছেন না। কেউ গিয়ে দেখলেন যে একটা প্রচার, বিজেপি নেতার বক্তৃতা শুনেন, তারপর দেখলেন তার তলায় লেখা আছে নিয়মগুলো, যখন দেখলেন যে এতগুলো জিনিস বাড়িতে থাকলে আয়ুষ্মান ভারত পাওয়া যাবে না। তো সাধারণ মানুষের বাড়িতে যেগুলো থাকে, আজকালকার দিনে স্মার্টফোন সবার আছে, টু হুইলার বহু মানুষের আছে, ফোর হুইলার তো আছেই। ফলে এরকম আরও অজস্র জিনিস আছে যেগুলো থাকলে তার পরিষেবা পাওয়া যাবে না। তো সুতরাং মানুষ আগ্রহ দেখাচ্ছেন না। মুখপাত্রদের বৈঠকে কিছুক্ষণ আগে সুভাষ সরকার বলেছেন যে প্রচারে তুলে ধরুন প্রধানমন্ত্রী বাড়ি দিয়েছে এই রাজ্যের জন্য, মানুষ গরিব মানুষই বাড়ি পায়নি, এটা 100 দিনের আবাসের নিয়ে সবচেয়ে বড় আন্দোলন করছে। সম্পূর্ণভাবে অযৌক্তিকভাবে আবাসের টাকা আটকে রাখা হয়েছে। নিখুঁত তালিকা প্রস্তুত রয়েছে এবং বিজেপি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কুৎসা চালিয়ে যাচ্ছে 100 দিনের কাজ এবং আবাস নিয়ে। আমাদের তরফ থেকে তো খোলাখুলি বলা হয়েছে, যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেই অংশটা বাদ রেখে বাকিদের টাকা দিন, সেটাও তো দিচ্ছেন না। আর আমরা তো বলছি নিখুঁত তালিকা প্রস্তুত রয়েছে, শুধুমাত্র বৈষম্যের জন্য, প্রতিহিংসার জন্য তারা টাকা দিচ্ছেন না।
এবার একটা কথা হচ্ছে যে সম্প্রতি সন্দেশখালী নিয়ে কোর্ট তিরস্কার করেছে, মধ্যশিক্ষা পর্ষদ নিয়ে তিরস্কার করেছে। এর আগে আমরা শিক্ষা বিষয়ে দেখলাম যে কোর্ট বারংবার রাজ্য সরকারকে তিরস্কার করছে। এই যে বারংবার যে কোর্টটা যে একটা হস্টাইল হয়ে আছে, বা বলা যেতে পারে বারংবার এই কোর্টে ধাক্কা, এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট যখন কেন্দ্রকে ধাক্কা দেয় তখন আপনারা দেখতে পান না? কেন্দ্রের বহু কাজ, কেন্দ্রের বহু পদক্ষেপ সুপ্রিম কোর্ট তো অবিরাম সমালোচনা করে চলেছে। তো সুতরাং সেখানে ঘটছে। আর এখানেও আমাদের বহু কিছুদিন আগেই সন্দেশখালী নিয়ে সেন্ট্রাল এজেন্সি তদন্ত চেয়ে বিজেপি গেছিল, খারিজ করে দিয়েছেন আদালত। সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। আদালতের ভালো যে অংশগুলো যাচ্ছে, রাজ্যের পক্ষে রায় যাচ্ছে, সেগুলো দেখতে পাচ্ছেন না। কতগুলি সরকারি স্কুলের প্রধান শিক্ষক সংগঠনের অভিযোগ যে স্কুলে পর্যাপ্ত ফান্ড নেই, চক ডাস্টার কেনার সামর্থ্য নেই, অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার সামর্থ্য নেই। কিছুদিন চলতে থাকলে বেতন তারা দিতে পারবে না, সরকারকে জানিয়েও কোনো লাভ হয়নি, বলছে স্কুলগুলো বন্ধ করে দিতে হবে তারা। না, এগুলো তো অনেক সময় দেখা যায় এই যে শিক্ষক বা প্রধান শিক্ষক এদের সংগঠনেরও নানা রকম রাজনৈতিক রং থাকে। এখন সেরকম কোনো বিরোধী মনোভাবাপন্ন কোনো সংগঠন কুৎসা করছে কিনা দেখতে হবে, তো স্পেসিফাই করতে হবে এই স্কুলটায় এই সমস্যা, সেটা যে স্কুল প্রশাসনের অধীনে রয়েছে যে অঞ্চলের, সেখানে যোগাযোগ করলে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। যেগুলো বাড়িয়ে বলা হচ্ছে সেগুলো নিয়ে তো ঢাকঢোল পিটাবার কোনো কারণ ঘটেনি। যদি কোনো স্কুলের কোনো আর্থিক সংকট থেকে থাকে, যে চক ডাস্টার কিনতে নাকি সেই প্রধান শিক্ষকের সমস্যা হচ্ছে, তো তাহলে সেই স্কুলের মাথার উপর যে আঞ্চলিক স্কুল প্রশাসন রয়েছে তাদের সঙ্গে কথা বললেই প্রবলেমটা মিটে যায়। নাকি অনেকে চাইছেন যে অচলাবস্থা চলুক, শিক্ষকতার আড়ালে যে রাজনৈতিক রং নিয়ে তারা চলে আসছেন, কোন আমলে চাকরি পেয়েছেন ভগবান জানে, তখন থেকে সেই রাজনৈতিক আনুগত্য দেখাবার জন্য কুৎসাগুলো করছেন। রাম মন্দির নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ, মানে প্রধানমন্ত্রী বিরোধিতা করায় পুরীর শঙ্করাচার্য, তাকে বিজেপি নেতারা নানাভাবে আক্রমণ করছে এবং পাল্টা উনি মানে শঙ্করাচার্য যেটা বলছেন যে তার বিরুদ্ধে যারা এইভাবে গেছে এর আগে তাদের অস্তিত্বহীন হয়ে গেছে। দেখুন, রাম মন্দির নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না, কারণ রাম ভগবান, তাকে কেউ হৃদয়ে পুজো করেন, কেউ মন্দিরে, কেউ বাড়িতে পুজো করেন। কিন্তু যারা ভগবান রামকে ভোটের কাজে নির্বাচনী এজেন্টের মতো ব্যবহার করে, অসম্পূর্ণ মন্দির ভোটের জন্য উদ্বোধন করে বিতর্কিতভাবে প্রাণ প্রতিষ্ঠার চেষ্টা করে, মানুষ দেখতে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে শঙ্করাচার্যরা, মাননীয় শঙ্করাচার্যরা তাঁরা সরব হচ্ছেন এবং এটা একদম ধর্মীয় জায়গা থেকে শাস্ত্র অনুযায়ী যে মন্দির শেষ না হলে অসম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা যায় কিনা, আর প্রাণ প্রতিষ্ঠা কারা করবেন, পুরোহিত সেবায়েতরা করবেন নাকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব করবেন। পুরীর শঙ্করাচার্য ইতিমধ্যেই সরব হয়েছেন প্রতিবাদে, যোশীমঠের শঙ্করাচার্য এবার বিজেপি তাদের আক্রমণ করতে আরম্ভ করছে। এর মানে কি? শঙ্করাচার্যরাই তো আসল হিন্দু ধর্মের অভিভাবক। নরেন্দ্র মোদী কি হিন্দু ধর্মগুরু? নরেন্দ্র মোদীর থেকে অনেক বড় হিন্দু পুরীর শঙ্করাচার্য। বিজেপির এই চারানার ধর্মের ব্যবসায়ীদের থেকে অনেক বড় সত্যিকারের হিন্দু হচ্ছেন শঙ্করাচার্যরা। তারা ধর্মের শাস্ত্রের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন তুলছেন। একটা মন্দির তৈরি শেষ হয়নি, জোর করে তাকে উদ্বোধন করাতে হবে, কারণ ভগবান রামকে ইলেকশন এজেন্ট হিসেবে চাই। সেখানে শঙ্করাচার্যদের অপমান করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এই বিজেপি মেকি হিন্দু, জালি হিন্দু। এই বিজেপি হিন্দুত্ব নিয়ে ভোটের ব্যবসা করে। এই বিজেপির থেকে অনেক বড় হিন্দু এবং হিন্দু ধর্মের আসল অভিভাবক হচ্ছেন শঙ্করাচার্যরা। তারা যেটা বলছেন সেটাই ধর্মের কথা, আর বিজেপি যেটা করছে সেটা অধর্ম। শঙ্করাচার্যের একাধিক অফিসে গতকাল ইডি তদন্তকারী আধিকারিকরা গেছিলেন, বাংলাদেশের মুদ্রায় 8 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আমি এই বিষয়ে একটা কথা বলি, যে যতক্ষণ না এটা আদালতে দুপক্ষের সমস্ত বিষয়টা শোনা যাচ্ছে, যে সমস্ত ফরেন এক্সচেঞ্জ নিয়ে যারা কাজ করেন, যে সমস্ত সংস্থা, তো তাদের কাছে তো ফরেন এক্সচেঞ্জই পাওয়া যাবে। আপনি মুদির দোকানে গেলে তো চাল ডালই পাবেন।
আপনি ফুলের দোকানে গেলে ফুল পাবেন, তো ফরেন এক্সচেঞ্জের দোকানে গেলে ফরেন এক্সচেঞ্জ পাবেন। এখন সেটা কতটা বৈধ কতটা অবৈধ সেইটা তো তদন্তে। একটা জায়গায় রেড করে আমি বাংলাদেশি ফরেন এক্সচেঞ্জ পেলাম, মুদ্রা পেলাম, আরে সেই সংস্থাটার ব্যবসায়ী যদি হয় বৈদেশিক মুদ্রা বিনিময়ের ব্যবসা, তার কাছে তো বিদেশি মুদ্রাই পাওয়া যাবে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। তো সুতরাং সেটা কতটা বৈধ কতটা অবৈধ কি সেগুলো কোর্টে না পড়লে একতরফা গেল পাওয়া গেল, আরে যেটা পাওয়া গেল সেটা বৈধ না অবৈধ সে তার হিসেব নিকেশ না হলে এগুলো নিয়ে আলোচনা করে কি হবে। একটা লাস্ট করে বিজেপি নেতাদের একাংশ তারা দাবি করছেন জোরগলায় এখন যে রাম মন্দির নিয়ে রাজনীতি তারা করবে, অটল বিহারীকে হাতিয়ার করছে। কালকে দেবশ্রীও বলেছে জোরগলাতে যেমন রাম নিয়ে রাজনীতি করবে। না, ব্যাপারটা এরম নয় যে ওনারা না বললে যেন কেউ জানতেন না যে ওনারা শুধু রাম মন্দির নিয়েই রাজনীতি করেন। ওনারা যে এই যে বলছেন রাম মন্দির নিয়ে রাজনীতি করব, এতে প্রমাণ হয়ে যাচ্ছে ভগবান রামের প্রতি এই আধ্যাত্মিকতার যে শ্রদ্ধা সম্মান পুজো সেটা ওনাদের নয়, ওনাদের রাজনীতির জন্য এটাকে দরকার, এটা ওনারা খোলসা করে বলে ফেলছেন। হিন্দু মানেই বিজেপি নয়, রাম ভক্ত মানেই বিজেপি নয়, আর বিজেপি মানে হচ্ছে হিন্দু ধর্মকে ভোটের ব্যবসায় কাজে লাগানো, সেইটা খোলামেলাভাবে এনারা বলে ফেলছেন। তো মানুষ যেটা জানেন সেটাই মানুষ ওদের মুখ থেকেই শুনছেন।